অনির্ধারিত কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আপনারা আমাকে জানেন, আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশের যখন জীবন মরণের প্রশ্ন ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধ, আমার তখন যৌবন ছিল, আমি যুদ্ধে গিয়েছিলাম, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার তারপরের পরিচয় হলো আমার রাজনীতিতে আমি বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা। আমার আরেকটি পরিচয় হলো যেখানে বসে কথা বলছি, আমি সুপ্রিম কোর্টে আজকে 40 বছর যাবত ওকালতি করি। আমি এখন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। সেই পরিচয় নিয়ে আমি বাংলাদেশে, আমার প্রধান কাজ হলো রাজনীতি করা আর নিজের জীবন নির্বাহ করার জন্য, জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমি ওকালতি করি। প্রতিদিন আপনারা দেখেন আমি এখানে আমার কাজ করতে আসি। গতকালকে একটা ঘটনা ঘটেছে, আমি 5টার দিকে শুনতে পেলাম যে আমাকে দল একটা শোকজ নোটিশ দিয়েছে। আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি। আমি অন্যদের মুখে শুনলাম এবং এই 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমার হাতে কোনো কাগজ পৌঁছে নাই। আমি রাত্র 9টার সময় দলের একটা কাগজও পেলাম, আমার কাছে সেই চিঠিটি এখন আছে। দেখলাম আমার নামে দল আমার কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে উত্তর দেওয়ার জন্য। এইটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। একটা রাজনৈতিক দলে একজন কর্মীর প্রতি তার দল যদি মনে করে যে কর্মীর বোধহয় কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সে তাকে শোকজ করতেই পারে, আমাকেও করেছে। এবং নির্দিষ্টভাবে আমি বলতে চাই, তোর দলে দিব, দল যা জানতে চায় তাও আমি বলবো এবং দল উদ্দেশ্যে নিবে। এখন তো কিন্তু আমি দল, এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা, আমি বিএনপির লোক। আজকে হঠাৎ করে, যেটা দুর্ভাগ্যজনক, আজকে হঠাৎ করে আমি দেখতে পেলাম সকালবেলায় আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম। সেই শব্দগুলো বলাটাও আমার কাছে মনে হইল কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান। এরা কারা আমি চিনিও না। এরা স্লোগান আমার নামে দিল, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতে ইসলাম, আমি নাকি ফজু পাগলা। এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক। আচ্ছা ঠিক আছে, আমি পাগলই হলাম, মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি, সেটাও আমার কথা না। এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। কিন্তু সবচেয়ে বড় কথা হইল তারা আমাকে হত্যা করতে চায়, তা আমাকে মারতে চায়। তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মব সৃষ্টি করেছে, আমি দেখছি গত 1 বছর যাবৎ 5ই আগস্টের পর থেকে আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দাওয়া বলেন আর যাই বলেন তা আদায় করতে চায় এবং এটা আপনারা ভালোভাবেই জানেন। কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছি, আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না, এরা হয়তো পাকিস্তানের সন্তান। কাজে আমাদেরকে হত্যা করা বা আমাদের নামে বিশ্রী স্লোগান দেওয়া বা আমি একটা বাসা বাড়িতে থাকি, সেটা হলো ভাড়া বাসা, এটা আমার নিজের কোনো বাসা না। আমি ওই সেগুন বাগিচা কনকর্ড টাওয়ারে আমি ভাড়া থাকি, সেটা ভাড়া বাসা। এখন আমি মনে করতেছি যে আমি যে ভাড়া বাসায় আছি, যেভাবে গিয়ে আমার সাথে মব সৃষ্টি করা হয়েছে, আমি বাসায় আমাকে থাকতে দিবে কিনা। প্রথম আমার অনিশ্চিত অবস্থা, কারণ মালিক বলতে পারে ভাই আপনাকে বাসা ভাড়া দিলে আমার বাড়িঘর পুড়িয়ে ফেলবে ভাঙে, যেটা করতেছে মব। 2 হইল আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা, তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বসে আছে, আমার সন্তানরা ওখানে থাকে। আমার ছোট সন্তান ব্যারিস্টার, আমার আরও 2 সন্তান আছে, এক সন্তান উত্তরাতে থাকে, বড় ছেলে
মেজ ছেলে আছে, সেও চাকরি করে। আমি আজকে বলতে চাই, তারা এই 2 সন্তান আমার সাথে থাকে, তাদের তো কোনো অপরাধ নাই। এবং একজনের বাসা পর্যন্ত কি মব সৃষ্টি করা যেটা বাংলাদেশে হইতেছে, এটা কি আপনারা ন্যায় ভিত্তিক মনে করেন কিনা বা ন্যায্য মনে করেন কিনা? আমি আমার জীবন, আমি কোনো ভয় করি না, যে আমার মৃত্যুকে আমি কোনোদিন ভয় করি না, কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক। আমার কাছে মনে হচ্ছে দেশ বিদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তির যারা ইউটিউবার এবং যারা তাদের পক্ষে সাংবাদিকতা করে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে দেশে বিদেশে থেকে বেশ কয়েকদিন যাবৎ প্রথম বলছে ফজলুর রহমানকে মব জাস্টিস করো, তার উপরে মব জাস্টিস এখন প্রযোজ্য। আর ফ্রান্স থেকে 2 জন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার। আর কালকে সর্বশেষ পরশু রাত্রে দেখলাম, আমি নামটা আমার, সেও জামাতের একজন ইউটিউবার, সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে আসছি। এবং তার রেজাল্ট আমি দেখতেছি আমার বাড়ির সামনে 7 থেকে 8 জন বা 9 জন ছেলে মেয়ে, এরা কারা কোন দলের আমি চিনি না। এই যে অবস্থা, এই অবস্থাতে আমি তো দেশের একজন নাগরিক, আমার তো বাঁচার অধিকার আছে। আমি প্রথমে বাংলাদেশের জনগণের কাছে হাত জোর করে আহ্বান জানাবো, আমি বাংলাদেশের ফজলুর রহমান, আমি হাত জোর করে আপনাদের জানাবো, আমি একজন মানুষ। আমি হাত জোর করে আপনাদের কাছে, জনগণের কাছে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বাঁচার অধিকার এই দেশে আছে, এটা আমি মনে করি। এটা আপনারা মনে করেন কি না? কিন্তু আপনারা কি মনে করেন এইভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাটা কি এইরকমই থাকবে? আমাকে হত্যা করা উচিত বলেই আপনারা মনে করেন? আর আমার দলকে আমি বলবো এই কথাটা, দল আমাকে একটা শোকজ করতেই পারে, এটা আমি উত্তর দিব, সেটা দলের সঙ্গে আমার ব্যাপার, তখন দেখা যাবে। কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো, আমি তাদের সঙ্গে, আমি তাদেরকে চিনি না, জানি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, দূর সম্পর্ক নাই, তাদের সাথে আমার শত্রুতাও নাই, আমার কোনো মিত্রতাও নাই। কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য, আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি, এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই, এটা জনগণকে জানানো উচিত। আমি বাংলাদেশের জনগণকে আমি আবারও প্রশ্ন করতে চাই, এই দেশে আমার বাঁচার অধিকার আছে কিনা। আমি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, যদিও আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার স্ত্রী যোগাযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, আমি তাদেরকে তারা তাদের দায়িত্ব পালন করেছে, এবং আমি শুনেছি আর্মিও এসেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার, যারা আমাকে বাঁচাইতে চাবে, যে পুলিশ আর্মি আমাকে গার্ড করবে। আমি একা একা দেশে চলতে পারবো না। আমি শান্তিপূর্ণভাবে আমার জীবন নিয়ে, হ্যাঁ, আমার যদি অপরাধ হয়, ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি, আমি কোনো অপরাধ করছি, তা আমার বিরুদ্ধে তারা কেস করুক, মামলা করে আমাকে, যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করতে থাকি যেটা হলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দেয়। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না। কাজে আমি আপনাদের কাছে এই কথাটা বলার জন্যই আসছি আজকে, যে আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি ফজলুর রহমান, আমি দেশকে ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি, আমি দেশের মানুষকে ভালোবাসি। বিশেষ করে আমার যে এলাকা ইটনা মিটামনষ্ট গ্রামের মানুষ, কালকের থেকে বোধহয় ওখানে নাওয়া খাওয়া মানুষের বন্ধ। ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষ, আমি কথাটা, যেখান থেকে আমি নির্বাচনী এলাকা, সেখানের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে। কাজে আমি তাদের প্রতিও সহানুভূতি জানায় বলতেছি, আপনারা এই কথাগুলো, আমার কথাগুলো সারা বাংলাদেশে প্রচার করে, আমি একজন মানুষ, আমার অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে, সেইটা আপনারা নিশ্চিত করার জন্য আপনাদের সাংবাদিক জগতের যে শক্তি আছে, সেই শক্তিটা দয়া করে আপনারা প্রয়োগ করুন। এই কথাটা বলার জন্য আমি আজকে আপনাদেরকে সাথে কথা বলছি। এ হলো আমার কথাটা। আমি এদেরকে চিনি না, শিশু বাচ্চা তো, আমি এদেরকে, তবে
অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন, কিন্তু এটা আমাদের ছাত্র জাতীয়তাবাদী হয়তো এটা না, আমি চিনি না এদেরকে। তবে এরা বলতে চায়, এইটা বুঝতে পারবো আমি এরা কারা। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন এরা কারা। না, আমি কারণ দর্শন নোটিশে আমি উত্তর প্রথমে দলের কাছে দিব, তারপরে সবটাই আপনাদের কাছে বলবো। এই 7টার থেকে এখন পর্যন্ত আছে, এখনো আছে, এখনো গেলে পাবেন। জি, 8 থেকে 7 থেকে 8 জন 9 জন। ফজু পাগলারে গ্রেপ্তার করো, ফজু পাগলারে বাঁচতে দিব না, এরকম আর কি। ফজু পাগলাকে হত্যা করো, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, এরকম। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, আপনার দলের কাছ থেকে বা দলের নেতাকর্মীদের কাছ থেকে কি আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন না এই পরিস্থিতিতে? এটা আমি বলতে পারবো না, সাপোর্ট পাচ্ছি না বলতে। আমার দল তো আমাকে সাপোর্ট করবেই, করবেন না কেন? আপনি এই যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই যে জীবন নাশের সংখ্যায় ভুগছেন পুরো পরিবার সহ, সেটি আপনার দলের হাইকমান্ডকে বা দলের লোকজনকে জানিয়েছেন যে তারা কোনো কি করতে পারে কিনা, সহযোগিতা করতে পারে? নিশ্চয়ই, আমি জানাবো না কেন? দলকে জানাইছি, আপনাদেরকে আমি জাতিকেই তো জানাইলাম। না না, এইসব জিডি টিডি করবো না, আমাকে মারে ফেললো, হত্যা মামলা করবো, এটা মনে করে আমি জিডি টিডি কিছুই করবো। আপনার যে শোকজ করা হলো, সেই শোকজের সাথে যে ছাত্রদের আন্দোলন করতেছে, এটার কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন? আমি কোনো আমার শোকজের সাথে লিঙ্ক খুঁজে পাচ্ছি, আমি এটা এখনো বলবো না। তবে শোকজের তারা আগের থেকেই, আগেও দেখছি তারা এই করছে অনেক মানুষের। আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ, কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে টাঙ্গা টাঙ্গা। আমার জুতা মারা কিছু, কিন্তু আমার কথা হইলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি, সেটা তাদের ব্যাপারে মানুষ বিচার করবে। কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে, আমার ফান্ডামেন্টাল রাইটকে অকরার জন্য, থামিয়ে দেওয়ার জন্য, যেটা আমি এই কথাটা বলে গেলাম, জাতির সামনে জানাই গেলাম, তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া, বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক আমার বিরুদ্ধে। দল আপনাকে কি কারণ দেখিয়েছে? না, আমি এটা বলবো না। দল কি কারণ দিয়েছে আপনারা উত্তর দিলে জানবেন, আমি এটা বলবো, এই কথাই বলবো না। আপনি তো মানে গত সরকারের কঠোর সমালোচনা করেছেন, হঠাৎ করে কি এমন পরিস্থিতি? এইটা আমি পরে উত্তর দিব। এটা আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে বলে গেলাম। যে বক্তব্য কেন্দ্র করে আজকে অরাজক পরিস্থিতি, আপনি কি বক্তব্যের সাথে এখনো এক পর্যায়ে সমর্থন করেন? কোনটা? যে বক্তব্যকে কেন্দ্র করে আজকে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমি আমার দলের কাছে, আমার এই যে তারা যেটা জানতে চাইছে, এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বলবো। যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন, আমি আবার বলবো আপনি যে আমি এই উত্তর দিচ্ছি, কিন্তু এখন দিব না, আমাকে এটা মাফ করতে হবে। দুই সাংবাদিকের কথা বলছেন যে ফ্রান্স থেকে হত্যার হুমকি দিয়েছে, ওনাদের নাম বলতে পারবেন? কে? ফ্রান্স থেকে কারা হত্যার কথা বলেছে আপনাকে? হত্যা করার সাংবাদিকের কথা বলছেন? সাংবাদিক না ইউটিউবের কথা বলছেন? ইউটিউবার, আমি সাংবাদিক ইউটিউবার বলতে যারা এই দেশের মানুষকে ঘুরায়, এটা আপনারা যেন আমার মুখ থেকে কথা শুনতে চান কেন? আপনারা আপনার বিরুদ্ধে শুরু থেকে আন্দোলনকারীদের একটা অভিযোগ যে 5 আগস্ট এবং এই যে আন্দোলনকে আপনি কোনোভাবে নিতে পারছেন না এবং বিভিন্ন ভাবে আপনি নানান ভাবে এর বিরুদ্ধাচরণ করার চেষ্টা করেছেন, এটা ওদের অভিযোগ, কালকেও তারা বলেছে। তারা বলুক, তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক, আমার বিরুদ্ধে মিছিল করুক, জুতা মারুক, কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে, এটা হবে কেন? আপনি যান গিয়া দেখেন কোন অভিযোগ। এইগুলো আমি এখন উত্তর দিব না তো। আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে, এখন আমি কি করতেছি, উত্তরগুলো তো আমি দেব আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে, এখন তো দিব না আমি। হ্যাঁ, আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাঁচার রাইট আছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি সাবেক এমপি, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, ছাত্র নেতা ছিলাম, এগুলো জানেন আপনারা। আমার বাঁচার রাইট আছে। এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে, আপনাদের মাধ্যমে আমি জাতিকে, দেশকে, নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম। এটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম। এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারাও করেন না, কারণ আমার দলের সঙ্গে কথা বলার আগে আমি কোনো কথা বলবো না।
আপনি কি যে টক শোতে কথাবার্তা বলছেন এগুলা বলার কারণেই কি এরকম হচ্ছে মনে হয়? আমি এটা বলতে পারবো, তারা বলুক যে আমি টক শো তো কি খারাপ কথা বলি, তখন আমি উত্তর দিব। আপনার কি মুক্ত যে চর্চা মানে বলার যে স্বাধীনতা সেটা কি খর্ব হচ্ছে নাকি, মানে সেটা আমি যে কথা বলছি আমার কথাটা বলে, আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই, আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই।